দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন। দর্শক যেমনটি জানেন যে আজকে সারাদিনে ঘটে যাওয়া ঘটনা এবং গুরুত্বপূর্ণ যে সংবাদগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা নিয়মিত আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রেখে, যেমন গতকালকে 15 আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এখানে কোনো শক্তি নির্বাচনকে দেরি করতে পারবে না। সেই সাথে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই সেই কথাটি বলেছেন এবং তিনি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক যেভাবে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা ঠিক সেভাবেই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। সেই সাথে প্রেস সচিবের সাথে ইসিতেও যে ধারাবাহিকভাবে কার্যক্রম সেগুলো চলমান রয়েছে এবং আমাদের আরেকটি আজকের দিনে যে খবর সেটি হচ্ছে যা জুলাই সনদের যে খসড়া সেটি নিয়ে একটি আলোচনা হয়েছে এবং তারা খসড়াটি চূড়ান্ত রূপ করেছে এবং সেখানে শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড সেই সাথে হচ্ছে গত জুলাই অভ্যুত্থানের যে বিষয়গুলোতে বিভিন্ন রাজনৈতিক দল একমতে আসতে পেরেছেন সেগুলোর সংযোজন ঘটানো হয়েছে এবং কোটা আন্দোলন নিয়ে 2018-তে যে ঘটনা ঘটেছে সেই হত্যাকাণ্ডেরও যেন উল্লেখ করা থাকে এই বিষয়ে একটি পয়েন্ট বলা হয়েছে। এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন আলোচক। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, উনি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক। আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমাদের স্টুডিওতে আরও রয়েছেন আমার ডান দিকে বসা মুজিবুর রহমান মঞ্জু, উনি এবি পার্টির চেয়ারম্যান। আপনাদের দুজনকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এবং অত্যন্ত সংযত কারণেই আমাদের আজকের বিষয়টি হচ্ছে নির্বাচন নিয়ে সংজ্ঞা আছে কিনা। নির্বাচন প্রসঙ্গে তো আসলে আমরা অনেক দিন ধরেই কথা বলে আসছি এবং শেষ কিছুদিন এটি নিয়ে খুবই বেগবান হয়েছে, কারণ আপনারা যেমন জানেন যে 5 আগস্টে যে একটি ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়ার সম্ভাবনা বা নির্দেশনা এসেছে চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে, এটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলও তাদের মতামতগুলো প্রকাশ করেছেন। আজকে বিএনপির পক্ষ থেকে অনেকগুলো যে সিনিয়র রাজনৈতিক যারা নেতা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলেছেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন যে কোনো উসিলাই হোক নির্বাচন দেরি করা যাবে না এবং এটা নিয়ে একটা শক্তি হয়তো বা কাজ করছে যারা গণতন্ত্র চায় না তারা নির্বাচন পিছাতে চায়। সেই সাথে গয়েশ্বরচন্দ্র রায়ও বলেছেন, আব্দুল মঈন খান উনিও বলেছেন এবং উনি আরেকটা বিষয় উল্লেখ করেছেন যে 2008 সালের নির্বাচনটা আসলে সুষ্ঠু হয়নি, এই বিষয় নিয়ে মতামত দিয়েছেন। আমরা আসলে নির্বাচন নিয়ে শঙ্কায় আছি কেন? এই শঙ্কাটা কেন যে কোনো একটা শক্তি অথবা কোনো একটা ষড়যন্ত্র চলছে এটি দেরি করে দেওয়ার জন্য? ধন্যবাদ। আমার মনে হয় যে এই আলোচনাটা খুব বেশি প্রাসঙ্গিক নয়, কারণ আমরা যে ধোঁয়াশার জায়গাটাতে ছিলাম যে জাতীয় সংসদ নির্বাচনটা কবে হবে কখন হবে, বিশেষ করে যখন মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময়টাতে এটা হতে পারে, সেটা যখন পরিষ্কার করে স্পষ্টভাবে যখন এটা বলা হয়েছে যে রোজার আগে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, এরপরে বোধহয় সবার এই কথাটিতে সমর্থন করা এবং এই কথাটিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বোধহয় কাজ করাটা বেশি দরকার ছিল। সেই জায়গাতে অযাচিতভাবে আমরা যদি শঙ্কার কথাগুলো যেন বেশি করে বলি তাহলে হয় কি জনমনে একটা অন্য মেসেজ যায়। তো এটা যদি জনগণ যদি সবাই ঐক্যবদ্ধ থাকে, রাজনৈতিক দলগুলো সবাই যদি বিশ্বাস করে যে একটা নির্বাচিত সরকার বা নির্বাচিত রাজনৈতিক দল দেশ পরিচালনা করবে, এটা আমরা জানি যে প্রথাগতভাবে বিশ্বে সর্বত্রই এটি স্বীকৃত একটা পদ্ধতি যেটা একটা দেশ পরিচালনা করবার। তো সেক্ষেত্রে এখানে বিভ্রান্তি তৈরি করবার কারণ আছে বলে আমার মনে হয় না। ফলে আলোচনাটা আমরা যতটা ওই একটা অদৃশ্য শক্তিকে বারবার বলতে চাইবো তখন মানুষের ভিতরে কিন্তু একটা শঙ্কার জায়গা তৈরি হবে যে আসলে সে অদৃশ্য শক্তিটা আছে কিনা। হ্যাঁ, তবে এই কথা সত্যি, এই স্পেকুলেশন বা এই বিষয়টি সামনে আসবার পেছনে কারণটি হচ্ছে যে বাংলাদেশে আমরা কিন্তু ওই সিঁদুরে মেঘ দেখে ভয় পাওয়ার মতন অবস্থাটা আর কি, যাদের ঘর পুড়েছে আগে তাদের সেই আশঙ্কার জায়গাটা থাকে। যে কথাটি আপনি বলছেন যে 2008 সালে যে নির্বাচন, এর আগে কিন্তু আমরা যেটা দেখেছি যে আমরা ভারতীয় সে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বইতে উনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে আমাদের সেনাপ্রধান তার কাছে কী প্রত্যাশা নিয়ে গেছিলেন এবং তিনি তাকে কিভাবে আশ্বস্ত করেছেন। ফলে তারপর পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে তাদেরও কিন্তু একটা সুবিধাজনক এক্সিটের দরকার ছিল সেই সেনা সমর্থিত যে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার যেটি ছিল 111 বলে যেটাকে আমরা চিহ্নিত করি। তো ফলে সেখানে তাদের দ্বারা পরিচালিত একটা নির্বাচন একটা আশঙ্কার অবস্থাটা তৈরি করেছিল এবং সেটা কিন্তু বলতে গেলে আমাদের যে দীর্ঘ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবার বা ফ্যাসিবাদী শক্তির ক্ষমতাকে দীর্ঘায়িত করবার জন্য কিন্তু সেটা ছিল প্রথম পদক্ষেপ, প্রথম সোপান। তো ফলে আশঙ্কার ওই জায়গাটিতে হয়তো জনগণ বারবার যেতে চান বা চিন্তা করতে চান, বা রাজনৈতিক দলগুলো যেহেতু একটু ঘর পড়ার অভিজ্ঞতা আছে ফলে তারা সিঁদুরে মেঘ দেখে ভয় পেতেই পারেন। তবে এর সাথে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা
অর্থ উপদেষ্টা এবং তার প্রেস সচিব তাদের পক্ষ থেকে যে বার্তাটি খুব স্পষ্টভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমার মনে হয় সেটাতে আশ্বস্ত হওয়ার চেষ্টা করাটাই ভালো হবে। এবং রাজনৈতিক দলগুলো, যদি আমি আরেকটু যোগ করে দিই আপনার প্রশ্নের সাথে এবং আপনার কাছে উত্তরটি জানতে চাচ্ছি, 2008-এর যে নির্বাচনটি সুষ্ঠু নয়, এটি আজকে আপনাদের বিএনপির আব্দুল মঈন খান, উনি অনেক সিনিয়র নেতা, উনি কিন্তু বলেছেন এই কথাটি এবং এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। আর কেন এই বিষয়টি প্রাসঙ্গিক সেই বিষয়ে বলছি, আজকে দুপুর পর্যন্ত আমরা আসলে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি এবং খবর করেছি, নিউজ চ্যানেল কভার করেছে। ঠিক বিকেল 4টার পরে বাংলা মোটরে হচ্ছে একটি গণপরিষদের আলোচনায় বসে এনসিপির কয়েকজন নেতা এবং খুব সিনিয়র নেতারাই বসেছেন সেখানে আলোচনায়। সেই আলোচনায় এনসিপি থেকে বলা হয়েছে যে গণপরিষদ নির্বাচন ছাড়া সুষ্ঠু কোনো নির্বাচন হওয়া সম্ভব নয় এবং সংবিধানকে ঢেলে সাজানোর ব্যাপারে তারা জাতীয় ঐক্যমত্য কমিশনেও পুনঃ তারা কথা বলে এসেছেন এবং তারা বলেছেন যে জুলাই সনদে যদি আইনগত বা প্রায়োগিক বাস্তবায়ন না ঘটে তাহলে তারা সই করবেন না, স্পষ্ট করে ওনারা জানিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে আজকে 4টার পরে তারা যেই আলোচনা সভাটি করেছেন সেখানে হাসনাত আব্দুল্লাহ, উনি দক্ষিণের প্রধান সংগঠক, উনি নিজে বলেছেন লন্ডনে গিয়ে সরকারকে বিক্রি করে দিয়েছে আমাদের মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস। একদম তার কথাটি কোট করে আমি বলছি, সেই সাথে উনি কোট করে বলেছেন লন্ডনে গিয়ে সেজদা করে ওহী নাজিল করে নিয়ে আসেন তারা। তাহলে নির্বাচন নিয়ে যেখানে সবার একটি আনন্দ আয়োজন বা আমরা সব রাজনৈতিক দলের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখছি, সেক্ষেত্রে এনসিপির এই যে কথাগুলো, আপনার কি মনে হয় না যে এগুলো খুবই প্রাসঙ্গিক, যে তারা নির্বাচনকে চান না? তাহলে এই ধরনের বাক্য এবং শব্দ চয়নের উদ্দেশ্য তাহলে কি? এখানে একটা বিষয় আমরা বোধহয় লক্ষ্য করি যে এই বিক্রি করবার শব্দটি কিন্তু খুব একটা জোলো এবং খুবই আমি বলবো যে মামুলি গোছের একটা রাজনৈতিক শব্দ। তার ফলে বিক্রি করার প্রশ্নটি কেন আসছে? বিএনপি তো নির্বাচনের কথা বলেছে, তো নির্বাচিত একটা ব্যবস্থার মধ্যে দিয়ে কি বিক্রি কথাটি আসে? নির্বাচনের ক্ষেত্রে জনগণের কাছ থেকে রায় নেওয়ার একটা পদ্ধতি, এটা এর চাইতে স্বীকৃত পদ্ধতি তো নেই। যারা বলছেন যে নির্বাচন বা বিক্রি করার কথা বলছেন, তারা কি চান না যে দেশের যে পরবর্তী পর্যায়ে যে নির্বাচিত সরকারটি হবে তারা নির্বাচনের মধ্যে দিয়ে আসবেন না? অন্য কোনো প্রক্রিয়াতে আসবার কি কোনো সুযোগ আছে এখানে? যেহেতু সুযোগ নেই, ফলে এখানে নির্বাচন বাদ দিয়ে অন্যরকম কোনো কথা বলার তো কোনো অর্থ নেই। এবং সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা একটা সুনির্দিষ্টভাবে ওনার দেওয়া যে সময়সীমা ছিল ডিসেম্বর থেকে জুনের মধ্যে, সেটাকে উনি নির্দিষ্ট করে একটা জায়গায় এনেছেন। তো এর মধ্যে তো অপরাধের কিছু নেই। আর যে কথাটি আপনি বলছেন যে গণপরিষদ নিয়ে কথাটি যেটা হচ্ছে বা হবে, সেখানে বা কোনো কিছু না করলে এটা করতে দেওয়া যাবে না, সেটার পেছনে বোধহয় একটা কারণ থাকতে পারে যে সেই রাজনৈতিক দলটি কিন্তু ইদানিং বেশ কিছু বিষয় নিয়ে তারা সমালোচনার মধ্যে আছেন। তাদের ভেতরে কিন্তু আত্মজিজ্ঞাসার জায়গা তৈরি হয়েছে যে পৌনঃপুনিকভাবে তারা একের পর এক এমন কিছু অপ্রীতিকর ঘটনা জন্ম দিচ্ছেন যেটার ভেতর থেকে কিন্তু তাদের বলতে গেলে যে ভেতরকার আভ্যন্তরীণ যে শৃঙ্খলা বা যে রাজনৈতিক যে ডিসিপ্লিনটা থাকবার ব্যাপারটা থাকে, সেটা কেন যেন প্রশ্নবিদ্ধ হচ্ছে। ফলে এমন হতে পারে যে সেখান থেকে দৃষ্টিটা অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য এমন একটা বিষয়কে অবতারণা করা হচ্ছে যেটা এই মুহূর্তে প্রাসঙ্গিক নয়। সেটা সবচেয়ে গ্রহণযোগ্য কারণ বোধ হয়। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে আসতেই চাই। একই প্রশ্ন আপনার কাছেও বলছি, যেহেতু এনসিপি একটি নতুন রাজনৈতিক দল এবং গত জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে যেহেতু ছাত্রদের সমন্বয়কের অনেকে এখানে যোগ দিয়েছেন, নাহিদ উপদেষ্টা ছিলেন, সেখান থেকে আবার তারা দল গঠন করেছেন এবং ইদানিংকালে যেমন জনাব পাভেল বললেন চাঁদাবাজি নিয়ে কিছু কথা উঠেছে, অভিযোগ উঠেছে এবং উপদেষ্টা আসিফ মাহমুদ, ওনার বিরুদ্ধেও সংশ্লিষ্টতার একটা অভিযোগ কিন্তু গ্রেফতারকৃত অপু তার স্ত্রী সংবাদ সম্মেলন করে এটা জানান দিয়েছেন। এবং আজকের যে ভাষা, আমার খুব আগ্রহের একটা জায়গা হচ্ছে এই ভাষাগত ব্যাপারগুলো। লন্ডনে গিয়ে সরকারকে বিক্রি করে দিয়েছে প্রধান উপদেষ্টা, লন্ডনে গিয়ে সেজদা করে ওহী নাজিল করে নিয়ে আসেন, এই সরকার ব্যর্থ। এবং মোটামুটি তাদের তিনজন যে বড় রাজনৈতিক নেতা যারা সাধারণত কথা বলে থাকেন, সবাই একই সরকারের উপর একটা ক্ষোভ ঝাড়লেন মনে হলো। আপনি কি বলবেন এখানে? ধন্যবাদ নজর, পাভেল ভাইকে সহ দর্শকদেরকে শুভেচ্ছা। আপনি প্রথমে যেটা অবতারণা করেছেন যে নির্বাচন নিয়ে শঙ্কা আছে কিনা, প্রথমত ধরেন আমরা শঙ্কা কার কাছ থেকে দেখবো? এতদিন একটা দাবি ছিল যে আমরা নির্বাচনের ডেট চাই, রোড ম্যাপ চাই। চেয়েছি কার কাছে? চেয়েছি প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা একটা দিয়ে দিয়েছেন যে রোড ম্যাপ। ইলেকশন কমিশন অ্যাকর্ডিংলি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এটা হয়তো অনেকে ডেট নিয়েও আলোচনা করছে, এটা 12 বা 8 হতে পারে। মাঝামাঝি একটা বিএনপি বড় একটা রাজনৈতিক স্টেক হোল্ডার হিসেবে আমরা দেখছি যে বিএনপি রাজনীতির ইলেকশনের ব্যাপারে তারা খুব পজিটিভ এবং স্বাগত জানিয়েছে। আরও অনেক দল আমরাও স্বাগত জানিয়েছিলাম।
মাঠে আমরা দেখছি সবাই কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, পোস্টার, গণসংযোগ, সোশ্যাল মিডিয়া দেখলে আপনি দেখবেন সব প্রায় দলের মানে গুরুত্বপূর্ণ দলগুলো সবাই গণসংযোগ করছে। তাহলে নির্বাচন নিয়ে শঙ্কার প্রশ্নটা কেন আসছে? এই জায়গাতেই আসছে কারণ প্রথমেই এই বিতর্কটা হয়েছিল যে আমরা কি সংস্কার, বিচার এগুলোকে প্রাধান্য দিয়ে কাজ করব না নির্বাচনের দিকে চলে যাব। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে আসলে আমাদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবে, কারণ নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রের একটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্র ঢুকবে। এই ধরনের একটা টেম্পোরারি সময়, লম্বা সময় ধরে থাকতে পারে না। বিষয়টা কিন্তু খুবই সাংঘর্ষিক জায়গায় আমরা পৌঁছে গেছি। আপনি দেখেন আজকে এই কিছুক্ষণ আগে আমি একটা শহীদ পরিবারের একটা অনুষ্ঠান ছিল, সেখান থেকে আমি আসছি, সেখানে অনেকগুলো শহীদ পরিবার ছিল, একজন উপদেষ্টাও ছিলেন সেখানে। তো বেশিরভাগ শহীদ পরিবারের সদস্যদের মধ্যে আমি ক্ষোভ দেখেছি। তারা বলছেন যে আপনাদেরকে বিচার করে যেতে হবে, এখনো বিচার কেন হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। দেখেন বিচার কিন্তু বিচার একটা প্রক্রিয়া আছে, বিচার চাইলে তো আপনি করে ফেলতে পারেন না, বিচারের একটা সাক্ষী সাবুদের ব্যাপার আছে। আবার এটাও তো সত্য যে রাজনৈতিক দলগুলোর উপরে কিন্তু এই অভ্যুত্থানের যারা প্রার্থী তাদের কিন্তু আস্থা কম। তারা কিন্তু বলছে যে এটা আমাদের সরকার এবং এই সরকারকে বিচার করেই তারপরে যেতে হবে। তো বিচার করতে তো অনেক সময়ের দরকার, তাই না? বিচার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তাহলে করতে হবে কি, যেমন ধরেন একটা ট্রাইব্যুনাল করা হয়েছে, এটাকে যদি এভাবে করা যেত যে না ঠিক আছে একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া যেত যে এতদিনের মধ্যে চার্জশিট হতে হবে, এতদিনের মধ্যে ট্রায়াল হতে হবে, এতদিনের মধ্যে সাক্ষী মিলে বিচারে যেতে হবে। এখন এই জায়গাটা সবসময় দেখবেন একটা গণ অভ্যুত্থান যখন হয় তখন কিন্তু নানামুখী শক্তির নানা রকমের দাবি থাকে, সবার একই দাবি থাকে না, কারণ এখানে তো বহুমাত্রিক লোকের অংশগ্রহণ করেছে। এখন এটা যদি আপনি দেখবেন বিএনপিও যদি আজকে শহীদ পরিবারকে নিয়ে, আহতদেরকে নিয়ে মিটিং করে, ওরা কিন্তু ওদের বিচারটাকে প্রাধান্য দেবে, ওরা বলবে যে আমাদের বিচারটা প্রধান, কারণ তারা সাধারণ মানুষ তাদের এই ক্ষোভের জায়গাগুলি না, তাদের একটা ভীতি আছে, তাদের একটা শঙ্কা আছে, তাদের পরিবারগুলো তাদের এই যে বেদনাটা আছে যে আমি আমার সন্তানের একটা পেলাম না, অনেক ধরনের অভিযোগ আছে তাদের মধ্যে। এনিওয়ে, তাহলে দেখেন এই যে আমরা যে কথাটা বলেছিলাম যে ইলেকশনের জন্য অস্থির হওয়ার দরকার নাই, কারণ ইলেকশন তো হইতেই হবে, ইলেকশন তো আমাদের। জনাব মঞ্জু, আমি এই এনসিপির যে প্রশ্নটি আপনাকে করেছিলাম আজকের 4টার পরে তাদের মিটিং এ তারা যে কথাগুলো বলেছেন আপনি শুনেছেন কিনা? সেক্ষেত্রে আমি আপনাকে যেটা বলেই দিলাম যে তাদের যে ভাষাগত জায়গা এবং তাদের যে মনস্তাত্ত্বিক জায়গা থেকে তারা অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন, এটি কেন? না, এনসিপি এটা শুরু থেকেই করে আসছে। এনসিপি সবসময় ইলেকশনের ব্যাপারটা যদিও তারা সরাসরি বলে নাই, কিন্তু তারা সবসময় বলেছে ইলেকশন এখন দরকার নাই, আগে আমাদের মানে বিচার সংস্কারটা করতে হবে। ইভেন তারা কিন্তু কনস্টিটিউশন একেবারে নতুন সংবিধানও চেয়েছে, তারা গণপরিষদের দাবি করেছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই কাজগুলো করতে পারতাম যদি এই সরকার যদি একটা সুষ্ঠু ব্যবস্থাপনা চালিয়ে যেতে পারত, তাহলে মানুষ মনে করতো যে ইলেকশন আর একটু দেরিতে হোক, অসুবিধা নেই। কিন্তু এখানে সংকটটা দেখা দিচ্ছে যে নানামুখী সংকটের কারণে এই সরকারও কিছুটা দুর্বল হয়ে পড়েছে। আপনি দেখবেন সরকারের কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। কি ধরনের সংকটকে বোঝাচ্ছেন আপনি? সংকট বলতে আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, মানে কথা বলতে গেলে তো আপনি এত সময় দিবেন না আমাকে, আমি জানি। সংকটটা হচ্ছে যেমন ধরেন এই যে দুই চারজন উপদেষ্টার ব্যাপারে কথা এসেছে, তাহলে কথা আসলে সরকারের উচিত কি? সরকারের উচিত তদন্ত করা, সরকার খতিয়ে দেখা। এখন সরকারটা যদি বিএনপির হতো, ধরেন বিএনপি বা রাজনৈতিক দল বা অন্য কোনো দলের যদি সরকার হতো, রাজনৈতিক দলের সরকারের একটা কমান্ড থাকে, একজন প্রধানমন্ত্রী থাকে, একজন নেতা নেত্রী থাকে, ওনার কমান্ডে কিন্তু সবাই চলে। এই সরকারের কিন্তু ওই অর্থে কারো কোনো কমান্ড নাই। কেন নাই? কারণ এখানে নানা দিক থেকে তারা এসেছেন, তারা একই দলের লোক না, একই মতেরও লোক না, নানা মতের চিন্তার লোকেরা এখানে এসেছেন। এবং ছাত্ররা এক ধরনের অবস্থান রাখে। প্রফেসর ইউনূস উনি নিজেও বলেছেন যে আমি তো উপদেষ্টাদের নিজে পছন্দ করে নেই। দেখেন একজন প্রধানমন্ত্রী কিন্তু মন্ত্রীদের নিয়োগ দেন নিজের পছন্দ মতো করে, এবং ওনার হায়ারিং এবং ফায়ারিং এর একটা ক্যাপাসিটি থাকে। তাহলে প্রফেসর ইউনূস যেহেতু নিজে নিয়োগ দেন নাই, ফলে উনি কিন্তু ওইভাবে তাদেরকে যে কথা ফায়ার করবেন এই ধরনের মনোভাব উনি রাখছেন না। উনি কিছুটা উদার মনে পরিচালনা করছেন। এই বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট আর অনেকগুলো বিষয় আসলে চলেই আসে। আমার হাতে সময় কম, আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাচ্ছি। আমি এইজন্য আপনাকে এটা বলে শেষ করি, কারণ আমি জানি যে লম্বা আলোচনা করার সুযোগ নাই। প্রথম কথা হচ্ছে নির্বাচন দিকে আমরা চলে গেছি অলরেডি, বাট আমি অনেকগুলো সংকট দেখতে পাচ্ছি। এই যে সকল স্টেক হোল্ডারদের মধ্যে এখনো বনিবনা হচ্ছে না, এখনো নানা রকম দাবি দাওয়া ঘুরপাক খাচ্ছে,
এটা সমাধান না করে যদি আমরা নির্বাচনে যাই, তাহলে দেখা যাবে নির্বাচন হওয়ার পরেও দেশের সংকট কিন্তু কাটছে না। ডে ওয়ান থেকে কিন্তু সংকট থাকবে। যেমন হাসিনা কিন্তু 24-এ নির্বাচন করেছে, সংকট তো হয় নাই, সংকট তো সমাধান হয় নাই, সংকট তো অব্যাহত ছিল এবং তার ভিত্তিতে কিন্তু একটা গণ অভ্যুত্থান হয়েছে। আপনি 70 সালেও দেখবেন নির্বাচন হওয়ার পরেও সংকট সমাধান হয় নাই, এরপরে কিন্তু বাধ্য হয়ে মুক্তিযুদ্ধ হয়েছে। এই যে আমরা সংকটগুলোর সমাধান না করে নির্বাচনের দিকে যাচ্ছি, নির্বাচনের দিকে যেতেই হবে, কিন্তু এই যাওয়াটা আমাদের জন্য নতুন সংকট তৈরি করে কিনা এটা একটা শঙ্কা থেকে যাচ্ছে। ফলে এই শঙ্কাটা আমরা অ্যাভয়েড করতে পারছি না। চিফ অ্যাডভাইজার বলছেন ইলেকশন, সিইসি বলছেন ইলেকশন, বিএনপি বলছে ইলেকশন, সবাই ইলেকশনের জন্য তৎপরতাও চালাচ্ছে। তারপরে যে আপনি প্রশ্ন তুলছেন যে কোথায় যেন একটা শঙ্কা আছে, এই জিনিসটা আছে, এই জিনিসটা সমাধান করে আমাদেরকে নির্বাচনে যেতে হবে, না করে গেলে আমরা এই সংকট এবং এর সমাধানের পথ, এই দুটো বিষয় বিরতি পর আলোচনা করব। দর্শক, আপনারা দেখছেন আরআইএসএল যে জনতন্ত্র গণতন্ত্র। এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, বিরতি পরে এসে আলোচনা চালাবো। দর্শক, বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা আলোচনা ছিলাম, সরাসরি আলোচনা চলে যাচ্ছি। এই মুহূর্তে আমরা অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। প্রধান উপদেষ্টা বিদেশি একটা গণমাধ্যমকে বলেছেন যে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যায় ফিরে যেতাম। সরকার একটি বৈধ নির্বাচন করতে চায় এবং সেই নির্বাচনটি হবে গ্রামের একটা মেলার মতো আনন্দদায়ক এবং সুষ্ঠু। এবং উনি এই কথাও বলেছেন যে এই বিষয়ে বিভিন্ন শঙ্কা প্রকাশ থাকলেও উনি চান যে সুষ্ঠু একদম আনন্দ ঘন উৎসবমুখর পরিবেশে নির্বাচন করুক এবং সবাই সেখানে আসুক। এখানে উনার নির্বাচন নিয়ে কথায় একটা অস্পষ্টতার ছাপ দেখা যাচ্ছে কি যাচ্ছে না, আপনি কি মনে করছেন? এখানে আপনি যদি 5ই আগস্টে ওনার অভ্যুত্থান বর্ষপূর্তির বক্তৃতাতে যদি শুনে থাকেন রাতের বেলা, উনি কিন্তু এই নির্বাচনের উৎসব মুখর হওয়া, পরিবারের সবাইকে নিয়ে যাওয়া, বাচ্চাদেরকে উনি বলেছেন যে নির্বাচনের দিনে আপনারা তাদেরকেও নিয়ে যাবেন। এই জায়গাতে তার সদিচ্ছার ভেতরে কোনো রকম শঙ্কা বা কোনো রকম সন্দেহ করবার জায়গা আছে বলে আমার মনে হয় না। কিন্তু আবার যেটা বলেছেন যে বিচার আর সংস্কার যদি ঠিক মতো না হয় তাহলে নির্বাচন নিয়ে যে কথাটি উনি বলতে চেয়েছেন, এই কথাটি উনি কাকে বলছেন? বিচারের ব্যাপারে কি কেউ বলেছে যে বিচার করা যাবে না বা বিচার সমস্যা হচ্ছে? বরং সবাই বলছে যে বিচারটি আপনি আরও সঠিকভাবে করুন, সুষ্ঠুভাবে করুন। এই সিদ্ধান্তটা নেবে কে তাহলে? এটা তো সরকার ইচ্ছা করলে প্রধান উপদেষ্টা নেবে না? হ্যাঁ, না, প্রধান উপদেষ্টা নিজে যদি বিচার কার্য পরিচালনা নাও করেন, উনি যদি বলেন যে না ঠিক আছে আপনাদের সমস্যা কোথাও, প্রসিকিউশনের জন্য কি প্রসিকিউটরের সমস্যা হচ্ছে, সংখ্যায় কম হচ্ছে, আপনার কি সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, কিংবা ট্রাইব্যুনালের সংখ্যা যদি যথেষ্ট না হয় মনে করেন আপনার ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে, এই কাজগুলো তো ওনারা করে দিতে পারতেন। ফলে এই প্রসঙ্গটা তোলাটা ওনার জন্য আমার মনে হয় যে ঠিক ওই জায়গা থেকে যায় না আর কি। আর দ্বিতীয়টা যেটা সংস্কারের ব্যাপারে, এই যে ঐক্যমত্য কমিশনের সংস্কার সংক্রান্ত যত বিশদ আলোচনা হয়েছে, আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এত শান্তিপূর্ণ একটা বিতর্কের ভেতর থেকে এত বিশদ আলোচনা আমাদের এই স্বাধীনতার পরবর্তী ইতিহাসে কিন্তু আমরা অন্তত সংবিধান নিয়ে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাপনা নিয়ে আমরা কখনো দেখিনি। সেখানে কিন্তু কোনো রকম উষ্মা, পারস্পরিক কোনো রকম বৈরিতার প্রকাশ এটা হয়নি। একাডেমিক আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, কিন্তু দিন শেষে প্রত্যেকে কিন্তু একটা জায়গায় এসেছে। কারো কারো ছোট ছোট জায়গাগুলোতে অবজারভেশন ছিল। ফলে সংস্কারের জায়গাটি কিন্তু এখন একটা চূড়ান্ত জায়গায় এসে গেছে এবং সেটা এখন শুধুমাত্র একটা ঘোষণা হবার জায়গা। এখন এই বিষয়গুলোকে সামনে না এনে, যেহেতু নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন অনুষ্ঠানের আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনও তার প্রস্তুতির কথা বলেছেন, অর্থ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যেকেই তাদের মতন করে নির্বাচন সুষ্ঠু করবার জন্য যা কাজ সেটা করবার চেষ্টা করছেন। এবং তফসিল ঘোষণা হলে কিন্তু বলতে গেলে সরকারের কার্যক্রমও কমে যাবে, কারণ তখন কিন্তু প্রশাসনিক দায়িত্বটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে যাবে। ফলে এই সরকারের পারফরমেন্সের সময় কিন্তু মাত্র আর সামনে 2 মাস বা 3টি মাস কিন্তু বড়জোর থাকতে পারে। এই সময়টিতে জনমনের কোনো সংখ্যা যেন তৈরি না করে তারা যে জায়গাগুলোতে সফল হতে পারেন সেই জায়গাগুলোতে যদি কাজ করেন তাহলে বেশি কাজ হবে। আপনি যেহেতু জুলাই সনদের কথাটি তুললেন, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে খসড়ার কপি পাঠানো হয়েছে, এতে কোনো সন্দেহ নাই এবং সবাই চায় যে ঐক্যমতের ভিত্তিতে এই জুলাই সনদটি চূড়ান্ত রূপ পাক। সেক্ষেত্রে আমরা যেমনটা দেখেছি যে 23তম যে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় 23তম দিনে যে সভাটি হয়েছে, সেখানে কিন্তু তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন, বিশেষ করে জামাতে ইসলামের নায়েবে আমির এবং জনাব সৈয়দ তাহের, উনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে এটি সুষ্ঠুভাবে করার জন্য এর সাংবিধানিক বা আইনগত প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়া পর্যন্ত আমরা ভাববো সই করব কি করব না, এই যে বক্তব্য এবং এনসিপির বক্তব্য এক। সেক্ষেত্রে
ঠিক একই ভাবে বলেছেন যে সংস্কারের কাজ, ঘোষণাপত্রে যে বয়ান রয়েছে এবং জুলাই সনদের যে আকাঙ্ক্ষা, এই তিনটার সাংবিধানিক রূপ থাকতে হবে এবং সেখানে এটার বৈধতা নিয়ে কেউ যেন প্রশ্ন না করেন, এই ধরনের বক্তব্যগুলো তারা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এনসিপি কি জামাতপন্থী? সেই কথাটি হয়তো এনসিপি কে জিজ্ঞেস করলে সঠিক উত্তরটি কিন্তু পাওয়া আপনি যাবে। জুলাই সনদের কথা বলেছেন, কতগুলো সেজন্য জায়গাতে হ্যাঁ তাদের হয়তো যদি বলি যে বাক্যের অনেক যখন সামঞ্জস্যটা পাওয়া যায়, যদি সাজুজ্য যদি পাই, সেক্ষেত্রে আপনি হয়তো সেরকম একটা প্রশ্ন তুলতেই পারেন। প্রশ্নটি হচ্ছে যে সাংবিধানিক ভিত্তি বলতে কি বুঝি? সাংবিধানিক ভিত্তি তো একটা পার্লামেন্টকে দিতে হয়, তাই না? তো পার্লামেন্ট যদি না থাকে তাহলে সাংবিধানিক ভিত্তিটা কে দেবে? আর সনদের ভেতরকার যে অনেকগুলো কথা যেটা রয়েছে, সেটা যে জায়গাগুলোতে অর্ডিন্যান্সের মধ্যে বা অধ্যাদেশের মধ্যে দিয়ে করা সম্ভব, সেটা করবার জন্য তো ওই সংবিধানের জন্য বা সংসদের জন্য অপেক্ষা করবার দরকার নেই। এটা সরকার পারে, কিন্তু সকল বিষয় তো পারে না এটা। আর একটা জিনিস হলো কি, যে যদি যে জায়গাগুলোতে মতানৈক্য যদি থাকে, ছোটোখাটো ব্যাপারে যদি কোনো রকম ব্যাপারে যদি কোনো কারো অবজারভেশন থাকে, মতানৈক্য সবসময় কথাটা ওইরকমভাবে বলা যাবে না, ছোটোখাটো অবজারভেশন তো থাকতেই পারে। কারণ একটা রাজনৈতিক দল তো একটা আদর্শ দিয়ে, একটা গঠনতন্ত্র দিয়ে তৈরি হয়। তো সবগুলো রাজনৈতিক দলের যদি গঠনতন্ত্র একই হতো, তাহলে রাজনৈতিক দলগুলো তো ভিন্ন হতো না। তাদের প্রত্যেকের তো আদর্শিক জায়গাগুলো আলাদা আলাদা আছে, তাই না? তো ফলে সকল ক্ষেত্রে ঐক্যমত একই সুরে কথা বলবো আমরা, এটা হয়তো হবে না। কারণ আমি হয়তো নীতিগতভাবে একটা জিনিস মানছি, কিন্তু এটা বাস্তবায়নের প্রক্রিয়াটা ওনারটা যেরকম আমারটা সেরকম নাও হতে পারে, কিন্তু লক্ষ্য তো এক এবং অভিন্ন। অর্থাৎ আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমাদের সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে সেরকম একটা বাংলাদেশ চাই, মানুষের মত প্রকাশের স্বাধীনতা চাই এবং স্বৈরাচারের পুনরাবির্ভাবকে আমরা প্রতিহত করতে চাই, আমরা সর্বতভাবে দুর্নীতিকে দমন করতে চাই, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই, দেশের সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই। এটাই তো মূল কথা। এই জায়গায় তো কোনো বিরোধ থাকবার কোনো সুযোগ নেই। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে আবার আসতে চাই। আমরা জামাতের জনাব সৈয়দ তাহের সাহেবের বক্তব্য এবং এনসিপির বক্তব্য নিয়ে কথা বলছিলাম এবং জুলাই সনদ নিয়ে কথা বলছিলাম। এই বিষয়ে আপনার মতামতটি দিবেন। সেই সাথে যদি আপনার কাছে বিশেষভাবে জানতে চাই, জামাত যে বিশাল একটি জমায়েত হয়েছে, সেক্ষেত্রে আমি মোটামুটি পড়াশোনা করেই বলছি, আপনি নিশ্চয়ই দাওয়াতটি পাননি সেখানে, এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আপনার দল নিশ্চয়ই দাওয়াতটি পাননি। এই ব্যাপারটা আমি তুলতেই চাচ্ছি, আপনারা কি মনে করছেন, তাদের নির্বাচন ভাবনাটি কেমন, এবং আপনাদের সাথে বা জুলাই সনদ নিয়ে কোন জায়গাটাতে নির্বাচনের শঙ্কা তৈরি হচ্ছে? না দেখেন, দাওয়াত না পেলে তো আপনি আবার বলতে পারেন যে আপনারা বিএনপি পন্থী কিনা, আবার কথার মিলের কারণে আপনি বলছেন যে এনসিপি জামাতপন্থী কিনা। আসলে হয় কি, অনেক সময় আমার দাবি ওনার দাবি মিলে যেতে পারে কোনো কোনো জায়গায়, কোনো জায়গায় দেখা যাবে। আমরা যখন এই ঐকমত্য কমিশনে বসেছি, দেখা গেল যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অনেকের দাবি মিলে যাচ্ছে একই সাথে, এবং সেখানে ভাবটা এমন হয়েছে যে বিএনপি তো সরকারি দল আর আমরা সবাই মিলে হচ্ছে বিরোধী দল, অনেকটা এটা কার্যক্রম। আবার কোনো জায়গায় গেছে আমরা একমত হয়ে গেছি, যেমন ধরেন মানে সংবিধানের মূলনীতির ব্যাপারে বিএনপি জামাত আমরা সবাই একমত, কিন্তু কমিউনিস্ট পার্টি আবার সেখানে দ্বিমত হয়েছে, আলাদা হয়ে গেছে। এটা নানা বিষয় হতে পারে। আপনি যে বিষয়টাকে হাইলাইট করতে চাচ্ছেন যে অ্যাকচুয়ালি আমরা সংকটটা কোথায় দেখছি, আপনি যদি দেখেন যে শেখ হাসিনাকে সরানো খুব কঠিন ছিল নাকি আগামী ইলেকশনটা কঠিন? আমাদের কাছে তো কঠিন ছিল শেখ হাসিনাকে সরানো। তো শেখ হাসিনাকে আমরা সরানোর জন্য আমরা কি করেছি? এই যে ছাত্ররা যারা আসলো, যাদেরকে আমরা চিনতাম না, যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তারা এসে একটা প্ল্যাটফর্ম দাঁড় করালো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাঁড় করিয়েছে না? তারা কিন্তু নিজেরাই কর্মসূচি দিয়েছে যে ঢাকা ব্লকের, তারাই কর্মসূচি দিয়েছে শাটডাউন, তারাই কর্মসূচি দিয়েছে যে আপনার এই বিদেশ থেকে যে টাকা পাঠায় ওটা কি রেমিটেন্স শাটডাউন। তখন কি আমরা কেউ প্রশ্ন তুলেছিলাম ওদেরকে যে তোমরা বুঝো কি না, তোমাদের বয়স কত, বা তোমরা কি ভালো করে চিন্তা করে রাষ্ট্রটা কোথায়? আমরা কিছু বলি না, আমরা কিন্তু কায় মনোবককে সবাই মিলে তাদেরকে সাপোর্ট দিয়েছি। কেউ দলীয়ভাবে দিয়েছি, কেউ দলের ঊর্ধ্বে ব্যক্তিগতভাবে দিয়েছি। এবং এই যে নিঃসংকোচিতে একটা ভালো জিনিস করার জন্য সবাই একমত হয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে, ঠিক আছে, এত লড়াই করে আমরা একমত হয়ে বিজয় অর্জন করেছি। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই লক্ষ্য অর্জন কি শেষ হয়ে গেছে? হয় নাই তো। এখন কেন আমরা লক্ষ্যতে আলাদা হয়ে যাচ্ছি? এই জন্যই তো ঝামেলাটা হচ্ছে। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ এখন আসো, ভোটে আসো, হ্যাঁ এত কথা বাদ দিয়ে চলে আসো ভোটে, যেমন অনেক সময় বড় দলগুলো বলে যে আপনাদের কয়টা ভোট আছে। হ্যাঁ সত্য, ভোট নাই। আমরা এটা নিয়ে সারাক্ষণই আমরা খুব হীনমন্যতায় থাকতে হয় যে আমাদেরকে বড় রাজনৈতিক দলগুলো শুধু বলে আপনাদের কয়টা ভোট আছে। কিন্তু দেখেন, আমরা যখন একটা কথা বলবো, আমরা যখন একটা দাবি তুলবো, তখন তো আপনার বেশি ভোট থাকলেও আপনি তো তখন এটা নিয়ে কথা বলতে হয় আপনাকে। যেমন আপনি এখন বললেন যে নির্বাচন নিয়ে শঙ্কা কেন, ওই এনসিপি কিছু কথা বলছে বলেই তো শঙ্কা।
বা জামাত কিছু উল্টাপাল্টা কথা বা তাদের দাবি দেওয়ার বা তুলছে বলে তো আপনার কাছে শঙ্কিত মনে হচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে কখনো সব সময় ভোটই প্রধান না। একটা পার্লামেন্টে যদি একজন পার্লামেন্ট মেম্বারও থাকে, উনি যদি যুক্তিপূর্ণ কথা বলে, দেখা যাবে তারটাই কিন্তু হাইলাইটেড হয়, তারটাই গুরুত্ব পেয়ে যায়। সেই জন্য আমরা যেহেতু একটা ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন করে এখানে এসেছি, এখন এখানে যার যেটা দাবি আছে, কেউ বলছে শহীদ খুনিদের বিচার করতে হবে, কেউ বলছে সংস্কার করতে হবে, কেউ বলছে পার্লামেন্টারি সিস্টেমে যেতে হবে, সবগুলোই যৌক্তিক। আপনি যদি পার্লামেন্টারি সিস্টেমে না ঢুকেন, এই সরকার তো পারবে না, এই সরকার তো পারছে না, এটাও সত্য। আবার এটাও সত্য, আপনি যদি বিচারের বিষয়টা ওদের কাছ থেকে অ্যাসিওর না করেন, আপনি যদি সংস্কারের যে বিষয়টাকে অ্যাকোমোডেট না করেন, তাহলে কিন্তু এটা থেকে এটা ঝামেলা হয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা বলছি যে বসে রাজনৈতিক দলগুলো এই আলোচনাগুলো তুলুক, নিজেরা এটা নিয়ে প্রশ্ন করুক, আলাপ করুক। কেন আপনার জুলাই অভ্যুত্থানের সময় তারেক রহমানের সাথে ছাত্ররা অনলাইনে মিটিং করেছে না? এখন মিটিং করলে অসুবিধা কি? এখন মিটিং ডাকলে অসুবিধা কি? যে তোমরা যে এটা চাচ্ছ, আমরা তোমাদেরকে আসো। আমরা নির্বাচন প্রসঙ্গে এবং এই সংকটগুলো নিয়ে আরো বিরতির পর আবার আলোচনা করছি। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আলোচনা। দর্শক, আপনাদেরকে বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। আজকে আমরা কথা বলছি নির্বাচনের ক্ষেত্রে কি কি শঙ্কা রয়েছে এবং তার সংকট মোকাবেলায় কি করণীয়। আমরা মূলত আলোচনায় সরাসরি চলে যাচ্ছি। এই মুহূর্তে আমি মজিবুর রহমান মঞ্জু আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাচ্ছি। এই পর্যায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কে কি বললো শোনার দরকার নাই, নির্ধারিত সময়েই ভোট হবে এবং প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন সেভাবে ভোট হবে। কিন্তু অপরদিকে আমরা যেমনটি দেখি যে যেখানে হচ্ছে 12ই আগস্ট একটা অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি উনি বলেছেন যে ফেব্রুয়ারি 13 নির্বাচন হবে বলে জোর দিয়ে বলেছেন। উনি কিন্তু নির্বাচনের পক্ষেই সেদিন কথা বলেছিলেন। কিন্তু আজকে সে যখন আবার তারা বলেন যে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না, এই সরকার সংস্কার নিয়ে কাজ করছে না, জাতীয় ঐক্যমত্যের যে প্রতিফলন সেটি ঘটছে না, এই ধরনের অভিযোগ। 12ই আগস্ট 12 তারিখে যে কথাগুলো বলা হয়েছে এবং আজকে আবার 16 তারিখে যে কথাগুলো বলা হয়েছে, এর মধ্যে তো বিস্তর ফারাক। সেটি কেন? সেটি হচ্ছে, আমি বলেছি আপনার যে দেখবেন, এই যে আপনি নিজেও আজকের বিষয় কি আপনি বলছেন নির্বাচন নিয়ে শঙ্কা আছে। আমরা যেখানে প্রতিদিনই বিভিন্ন প্রশ্ন, আমি জানি না পাভেল ভাইয়েরও একই হয়তো হতে পারে, আমরা যেখানে যাই সবাই কানের কাছে এসে জিজ্ঞেস করে, ভাই ইলেকশন হবে তো? ইলেকশনের ডেট ফিক্স হয়ে গেছে, সব কিছু হয়েছে, তারপর মানুষের মধ্যে শঙ্কা কেন, বা এই আশঙ্কাটা আছে বলেই তো নাসিরউদ্দিন পাটোয়ারি যখন এই কথাটা বলে, সে নিশ্চয়ই ওই অংশটাকে অ্যাকোমোডেট করার জন্য সেটা বলতে চেষ্টা করে যে নির্বাচন আসলে এখনো শঙ্কামুক্ত না। আমি সবসময় বলি, আমাকে যারা জিজ্ঞেস করে যে নির্বাচন কি হবে, আমি বললাম যে নির্বাচন হওয়া নিয়ে আমি শঙ্কা দেখি না, কিন্তু সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা দেখি। দেখেন, আমি কালকেও একটা শোতে বলেছি, এই যে সিলেটে আপনি প্রায় 1 লক্ষের উপরে বর্গফুট পাথর, সাদা পাথর সরে গেল, কোথায় পুলিশ, কোথায় আর্মি, কোথায় অ্যাডমিনিস্ট্রেশন? তাদের পাথর তো আর একদিনে নেয় নাই, 1 ঘন্টায় নেয় নাই, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ট্রাকে করে করে নিয়ে গেছে। প্রশাসন এখন পাহারা দিচ্ছে, এখন যায় উদ্ধার করতেছে। আরেকটি বিষয় যোগ করি, শুধু পাথরই কি আসলে আমাদের সমস্যাগুলো হচ্ছে বা সন্ত্রাসের বা চোরাচালান, এই যে ব্যাপারগুলো শুধু পাথর নিয়ে হচ্ছে, আর কি কোনো ইস্যু নাই? আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে প্রশাসনিক উইকনেস। জি, তা আমার ভোটের বাক্স নিয়ে যাওয়ার পরে আমি 3 দিন পরে বাক্স উদ্ধার করব, লাভটা কি হবে? এটা তো সাদা পাথর না যে 4 দিন পরে উদ্ধার করে নিয়ে আবার ফেলে দিলাম, মানুষ আবার গিয়ে দেখলো পাথর আছে। এই ভোট নিয়ে গেলে তো ভোট শেষ হয়ে গেল, এই ভোট নিয়ে গেলেই তো ইলেকশনটা ম্যানিপুলেটেড বা ইলেকশনটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল। সেই জন্য এই জায়গাটা আমি আজকে একজন পুলিশ অফিসার খুব সিনিয়র লেভেলে তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কি মনে হয় এরকম গন্ডগোল হলে, বিএনপি মারামারি লাগলে বা জামাত বিএনপি মারামারি লাগলে বা বিএনপি এনসিপি মারামারি লাগলে আপনারা থামাইতে পারবেন তো? তারা বলছে, দেখেন রাজনৈতিক দলগুলো যদি নিজেরা সঠিক আচরণ না করে, তাহলে কারণ আমাদের পুলিশের মনোবল তো ভাঙা। এবং পুলিশ কত আছে আপনি দেখবেন, পুলিশ যদি থাকে 2 লক্ষ, তার মধ্যে 1 লক্ষ পুলিশই নানা কারণে সে কিন্তু ইলেকশন ডিউটি করতে পারবে না। তাহলে ইলেকশন ডিউটি করতে পারবে ধরেন 1 থেকে 1.25 লাখ। আর্মি আছে 1,80,000, শুধু 80,000। আর্মি তো আর কেন্দ্রে কেন্দ্রে থাকবে না। তো আপনি যদি দেখেন আমাদের কেন্দ্র হচ্ছে 45,000। তো একটা কেন্দ্রে তো 2 জনের 3 জনের বেশি পুলিশ আপনি দিতে পারবেন না। 2 জন 3 জন পুলিশ কিভাবে ঘটনার সামাল দেবে? সুতরাং এই নির্বাচনটা, এবারের নির্বাচনটা যদি একটা সমঝোতার ভিত্তিতে, আপনি কি বলতে চাচ্ছেন যে নির্বাচন কেন্দ্রে মারামারি বা সাংঘর্ষিক ঘটনা ঘটবে, এটাও একটা আশঙ্কা?
হ্যাঁ, এটা তো আমাদের দেশের ইলেকশনের আমি সহজে বলি আপনাকে, ধরেন বিএনপি গত 15 বছর বাংলাদেশে সে নির্বাচিত হওয়ার মতো অবস্থায় ছিল। সে নির্বাচিত হওয়ার অবস্থায় আছে বলেই তো আওয়ামী লীগ ভয়ে তাকে ইলেকশনে দেয় নাই। একটাই তো কারণ, আর তো কিছু না, যে বিএনপি জিতে যেতে পারে। তাহলে বিএনপি জিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে আজকে 15 বছর ধরে সে এখনো অ্যালাইভ। এই চতুর্থবারেও তো সে জিতে যেতে পারে, এই ধরনের একটা স্ট্যাটাস তার বন্টন করছে। তাইলে তার দলের মধ্যে তো এবারে সর্বোচ্চ সংখ্যক ফর্ম কিনবে। আপনি দেখেন 2018-তে সর্বোচ্চ সংখ্যক, আওয়ামী লীগের চেয়ে বিএনপির ফর্ম বিক্রি হয়েছে বেশি। এবারে আপনি দেখবেন যে বিএনপির ফর্ম, আমার ধারণা যে এটা 8-9 হাজার পার হয়ে যেতে পারে। এই 8-9 হাজারের সমাধান করা, তারপরে হচ্ছে বিএনপি যদি জোট করে সেটা সমাধান করা, তারপরে ধরেন এই জায়গাটাতে আমি শুধু ভাবি যে এইটা কিভাবে এই যে গন্ডগোলগুলো বিভিন্ন জায়গায় লাগবে, এখানেই যদি প্রশাসন যদি সমাধান করতে না পারে, নির্বাচন তো সেখানেই একটা হুমকি খাবে, একটা হুমকিতে পড়বে। জনাব ডাক্তার পাভেল, আপনার কাছে আসতেই চাচ্ছি, একই প্রশ্ন আপনার কাছে রাখছি, এই যে প্রশ্নটি এই মুহূর্তে করলাম, যে নির্বাচনের পথে আসলে এই যে জামাত এবং এনসিপি এবং সাথে অন্যান্য বাম মোর্চা যারা রয়েছেন তাদের অনেকগুলো শর্ত জুড়ে দেওয়ার একটা প্রবণতা, এবং বিগত কতগুলো মিটিং এবং জনসভার মধ্যে তাদের প্রেস কনফারেন্স আমরা এগুলোই দেখতে পাচ্ছি যে নির্বাচনের সাথে শর্ত জুড়ে যাওয়া, এটা না হলে নির্বাচন পিছিয়ে দিতে হবে, এটা না হলে সুষ্ঠু নির্বাচন হবে না, এই শর্তগুলো জুড়ে দিতে চাচ্ছে। এবং বিএনপি এবং জামাতের নেতাদের উপস্থিতিতেই এনসিপির নেতা যারা রয়েছেন, যারা নব্য রাজনীতিতে যোগ দিয়েছেন, তারাও বলছেন যে নির্বাচনের ডেট ঘোষণা হওয়ার পরও একই কথা ওনারা বলে যাচ্ছেন, শর্ত জুড়ে দেওয়ার যে বিষয়টি, এটা কি আপনাদেরকে শঙ্কিত করে কিনা? শঙ্কিত না, এটা আমার মনে হয় যে পুরো নির্বাচন প্রক্রিয়াকে বিশৃঙ্খল করবার জন্য হয়তো ছোট ছোট একটা উপাদান হিসেবে কাজ করতে পারে। একটা ব্যাপার কি, যে আপনি যতক্ষণ পর্যন্ত নিজে যদি মনে করেন এরকম যে আমি যতক্ষণ না পর্যন্ত জেতার মতো পরিবেশ পাবো ততক্ষণ পর্যন্ত আমি খেলবো না, খেলবো না, যে কোনো একটা খেলার ক্ষেত্রেই বলি, এটা নির্বাচনে যাব না, তাহলে এটা হলো এরকম যে ওই 9 মণ তেল পোড়াতে হবে নাকি রাধাকে নাচাতে হবে। তো এরকম তো আমরা তো প্রত্যেকে জানি যে বাংলাদেশের ভোটের যা চালচিত্র যেটা আছে ঐতিহাসিকভাবে, এখানে অন্যদের তুলনায় বিএনপির একটু এগিয়ে থাকার ঐতিহাসিকভাবে সেই সুযোগটি রয়েছে এখন, এবং সেটাই সঙ্গত, সেটাই হবার কথা। সেক্ষেত্রে এই জায়গাতে অন্যদের আমার মনে হয় যে তার নিজের অবস্থানটাকে যদি তার সত্যিকার অর্থে মূল্যায়ন করতে পারেন, এটা একটা শুভবুদ্ধি উদয় হওয়ার একটা প্রত্যাশা আর কি, তাহলে কিন্তু এই সংঘাতটা হয় না। অর্থাৎ আপনি যদি বোঝেন যে আপনার অবস্থানটা এই জায়গাতেই আছে, আপনি সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং পরবর্তী পর্যায়ে সেটাকে উন্নত করার চেষ্টা করুন, আরও বেশি জনপ্রিয়তা বৃদ্ধি করার চেষ্টা করুন। আজকে যে কোনো একটা দল বিরোধী দলে থাকতেই পারে, পরবর্তীতে তিনি সরকারকে সমালোচনা করে সরকারের চাইতে ভালো একটা সরকার তারা সরকারে গেলে হতে পারেন, এই বিশ্বাসটা বা প্রত্যয়টা যদি জনমনে তারা প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে অবশ্যই তারা ভবিষ্যতে ক্ষমতায় যাবেন। জোর করে এটা কেন করতে হবে? আমি যদি আপনাকে আরেকটু স্পষ্ট করি, আমরা জানি যে নির্বাচনকালীন সময়ে রাষ্ট্রের ক্ষমতা কিন্তু থাকে নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। সেক্ষেত্রে সরকার নির্বাচন কমিশনকে বলেন যে আপনারা নির্বাচনটি পরিচালনা করুন, তাহলে প্রধান উপদেষ্টা বা হচ্ছে যে সরকারে যারা রয়েছেন এখন নির্বাচন কমিশনের উপর সরকারের কর্তৃত্ব আশঙ্কা করছেন এনসিপি, জামাত বা যারা নির্বাচনটা চাচ্ছেন না বা বিভিন্ন শর্ত দিয়ে বিলম্বিত করার একটা চেষ্টা, এক্ষেত্রে নির্বাচন কমিশনের উপর সরকারের কর্তৃত্বের আশঙ্কা কেন তারা করছেন? নির্বাচন কমিশনের উপর সরকারের কর্তৃত্ব থাকবে, এইটা তো হয়তো ঐতিহাসিকভাবে অন্য জায়গাগুলোতে আমরা স্বৈরাচারের সময় যেটা দেখেছি যে নির্বাচন কমিশন, সরকার প্রধান, নির্বাহী বিভাগ, পুলিশ বিভাগ সব একাকার হয়েছিল আর কি। এটাই তো আমাদের আপত্তির জায়গা। আমরা যে সংস্কারের কথাগুলো বলছি সেই সংস্কারের ব্যাপারটা তো এখানে না, যে নির্বাচন কমিশন যেটা একটা স্বাধীনভাবে একটা নির্বাচন পরিচালনা করতে পারে। তো আমাদের এই একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা যদি এই সামান্য প্রত্যাশাটাকেও যদি পূরণ করতে না পারি যে আমার ভোটটা আমি দিতে চাই, শান্তিপূর্ণভাবে দিতে চাই, নির্বাচন কমিশনকে এখানে তো প্রশ্নবিদ্ধ করার চাইতে সহায়তা করার বা সহযোগিতা করার মনোভাবটাই তো প্রকাশিত হলে সেই ব্যাপারটা কিন্তু এরকমভাবে প্রশ্নবিদ্ধ হয় না। তাহলে আমরা সেটাকে বাদ দিয়ে কেন আমরা ওই গুটি কয়েকবার নির্বাচন কমিশন মানে কি কয়েকজন কমিশনারকে আর প্রধান নির্বাচন কমিশনার মিলে এই 5-7 জন ব্যক্তি এরাই পুরো দেশে সমস্ত কাজ করে দেবেন, এটা তো বিশ্বাস করবার কথা নয়। সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের তো একটা করে অংশগ্রহণ থাকবে, তারা তো খেলছেন, তারা তো মাঠে রেফারির কাজ করবেন নির্বাচন কমিশন। সেখানে আমরা যারা খেলবো তো খেলার তো একটা নিয়মকানুন আছে, বাইলজ আছে, কোনটা করলে ফাউল হয়, কোনটা করলে ভ্যালিড গোল হয়, বৈধ গোল হয়, এটা আমি জানি। তাহলে আমরা যারা খেলবো তাদের ভেতরে যদি এইরকম আগে থেকে প্রবণতা থাকে যে আমি ফাউল করব, তাহলে সেটা কিন্তু খেলার পরিবেশটাকে আগে থেকে বিঘ্নিত করে। বরং আমরা অন্য কথা বলি, আমরা বলি যে না, নির্বাচন সুষ্ঠুভাবে হবে, আমরা বা সুষ্ঠুভাবে নির্বাচন হবে না এই অবস্থা হতে দেব না।
এই প্রত্যয়টাই যদি আমাদের পক্ষ থেকে ব্যক্ত হয়, বরং তার চাইতে উল্টোটা না বলে যে নির্বাচন বিঘ্নিত হবে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এই কথা না বলে আমরা এই চ্যালেঞ্জটা কেন প্রকাশ করি না যে আমরা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে দেব না। ইতিপূর্বে সেগুলো হয়েছে, আমরা তিনটি বাজে নির্বাচন দেখেছি। জনগণকে সাথে নিয়ে আমরা এবার সত্যিকার অর্থে উৎসব মুখর এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দরতম নির্বাচন আমরা দেখতে চাই। এই কথাটা রাজনৈতিক দলের মুখ থেকে কেন আসে না? এটা তো আসতে পারতো খুব সঙ্গতভাবে। তা না করে আপনি এই প্রশ্নের জন্ম দিয়ে মাঝখান থেকে আপনি বোঝাবার চেষ্টা করছেন যে আপনি খেলাতে ভালো করে খেলবেন না, আপনার খেলার প্রস্তুতি ভালো নেই, ফলে আপনি এখানে ফাউল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আলমগীর পাভেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকে এই ছিল আমাদের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের আয়োজনে আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের বিভিন্ন রাজনৈতিক ইস্যু এবং সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো। নির্বাচনের যে সংকট রয়েছে সেটি সংকট কাটিয়ে রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই তাদের পথ পরিক্রমায় নতুন কোনো আশার আলো দেখাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।